আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই মেয়ে এখানে কি করে এলো? তবে কি সেদিন ওই মেয়ের আমার সামনে আসার রবিনা কবিরের কোনো চাল ছিল, নাকি আমার সাথে এই মেয়েকে দেখে ওকে সিলেক্ট করেছে? কিছুই তো বুঝতে পারছি না। ইয়াদ অনেক কিছু চিন্তা করতে করতে শাওয়ার শেষ করলো অনেক সময় নিয়ে। ইমা রুমে বসে আছে, ইয়াদ কখন বের হবে আর সে ফ্রেশ হবে। ইয়াদ একটা ট্রাউজার আর টি শার্ট পরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। সামনে তাকাতেই কপাল কুঁচকে গেল ইয়াদের। দ্রুত পায়ে বেডের সামনে দাঁড়িয়ে রাগী গলায় বলল, ইমা অন্যমনস্ক হয়ে গিয়েছিল, তাই ইয়াদের রাগী গলায় আবারও চমকে উঠল। কি হয়েছে বুঝতে পারল না। ধর পড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? ইয়াদ হাতের টাওয়াল বেডে ছুঁড়ে ফেলে দিয়ে ছবি থাকার জায়গাটায় আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এখানকার ছবি কোথায়? ইমা শান্ত ভঙ্গিতে বেডের পেছনের দিকে দেখিয়ে দিল। ইয়াদ দেখল ছবিটা দেওয়ালের সাথে ঠেস দিয়ে উল্টো দিক করে রাখা, মানে ছবির পিছনের সাইড দেখা যাচ্ছে শুধু, কিন্তু ছবি দেখা যাচ্ছে না। ইয়াদ ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা এখানে কি রেখেছে? ইমা আগের ন্যায় বলল, আমি। ইয়াদ রেগে ইমার দিকে খানিকটা এগিয়ে গিয়ে তা ঠাসিয়ে বলল, হৌদা খেলার কিউ, আমার নিচে হাত দেওয়ার সাহস হলো কিভাবে? দেখুন, এই রুমে এখন আমিও থাকবো আর নামাজও পড়বো ইনশাল্লাহ। রুমে প্রাণীর ছবি থাকলে সেখানে রহমতে ফেরেশতা প্রবেশ করে না, আর সেটা আমি কখনো চাই না। আমাদের প্রিয় নবী বলে গেছেন, কোনো প্রাণীর ছবি আঁকা এবং ঘরের টানানো থেকে বিরত থাক, তাই আমি সরিয়েছি। নেক্সট টাইম আমার রুমের কোনো পরিবর্তন করার চেষ্টাও করো না, সেটা তোমার জন্য একদমই ঠিক হবে না। ইমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, আর ইয়াদ পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ করতে লাগলো। ইমা নিচে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ইয়াদ বেডে বসে ল্যাপটপে কিছু করছে, তাই চুপচাপ গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে মাথার টাওয়েল খুলে দিল, আর তার লম্বা ঘন কালো চুলগুলো পিঠ ফেরিয়ে ফ্লোর ছুঁই ছুঁই হয়ে গেল। এত রাতে চুল ভেজানোর ইচ্ছে ছিল না, কিন্তু এত ঝামেলার জন্য মাথা ভনভন করছিল, তাই শাওয়ার নিতে বাধ্য হলো। ইয়াদ কাজ করতে করতে হঠাৎ সামনে তাকিয়ে থমকে গেল। ইমা একটু কাত হয়ে চুল মুছছে, পিঠের এক সাইড থেকে চুল সরে নিচের দিকে সরে এসেছে, আর সেই সাইডের ইমার ফর্সা ঘাটটা দেখা যাচ্ছে, যেখানে ছোট ছোট চুলগুলো ভিজে লেপ্টে আছে। ইয়াদের চোখ আটকে গেছে ইমার মেঘের মতো চুলে। ইয়াদ মনে করার চেষ্টা করলো এর আগে কখনো কারো এত সুন্দর চুল দেখেছে কিনা, কিন্তু ফলাফল শূন্য। এমনই ইয়াদ মেয়েদের থেকে দূরত্ব বজায় চলে। আর তাছাড়া যা মেয়ে তার চোখে পড়েছে সবারই কাঁধ পর্যন্ত, খুব স্টাইল করা চুলের এমন ন্যাচারাল লুক ইয়াদ আগে দেখেছে বলে মনে পড়ছে না। ইয়াদের পরিচিত মানুষগুলো এখন ইয়াদকে দেখে চিনতে পারবে না, কারণ সব সময় কপালের ভাঁজে বিরক্তি নিয়ে চলা ইয়াদ আর এখানকার ইয়াদের পার্থক্য আকাশ পাতাল। এই ইয়াদের কপালের ভাঁজে বিরক্তি নয়, গভীর কালো চোখে আছে মুগ্ধতা বিরাজ করছে। ইয়াদ নিজেকে প্রশ্ন করছে সে কি করছে এসব, আর সে কি ভুলে যাচ্ছে মেয়েরা কালসাপ, ভালোবাসার মায়ায় জড়িয়ে তা গলার ফাঁসে পরিণত করবে? না, ইয়াদের তো এই মায়া আটকালে চলবে না, তার প্রতিশোধ নিতে হবে, খুব ভয়ঙ্কর প্রতিশোধ, প্রতারণার প্রতিশোধ। ইয়াদ কাউকে ছাড় দিবে না। ইয়াদ ঘৃণা করে মেয়েদের আর তাদের সৌন্দর্যকে, কারণ নিকৃষ্ট মেয়েগুলো নিজের রূপকে কাজে লাগায় উদ্দেশ্যে হাসিল করতে। ইয়াদ ঘৃণা করে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া বিশাল এই হামিদ সাম্রাজ্যকে। আজ শুধু এই সাম্রাজ্যের জন্য ইয়াদের চোখে সবাই অপরাধী, সবাই ঘৃণিত। কি লাভ হয়েছে এই এত সম্পত্তির উত্তরাধিকারী হয়ে? তবে শৈশব ধ্বংস করে দিয়েছে এই সম্পদ। ইয়াদের মনে হতো তার থেকে রাস্তায় বড় হওয়া ছেলেটা সুখী, কারণ সেদিন শেষে একবেলা খেয়ে বাবা মায়ের ভালোবাসার চাদরে ঘুমিয়ে যেত, আর দিন শেষে ইয়াদ হয়ে পড়তো নিঃসঙ্গ আর একা। ইয়াদ ইমার দিকে তাকিয়ে থাকলেও তার মনে এখন ভাসছে পুরনো কথা, কিন্তু তিক্ততার স্মৃতি, যা তাকে আর কঠিন একজন মানুষ বানিয়ে দিয়েছে। ইয়াদের চিন্তা এ যেন কোনো ঝড়ের আগের মুহূর্ত। ইয়াদ গম্ভীর আর থমথমে গলায় বলল, আবার সামনে থেকে এখনই চলে যাও, না হলে তার পরিণতি কিন্তু ভালো হবে না। ইয়াদের হঠাৎ কথায় ইমা চমকে পিছনে তাকালো, আর ইয়াদের চোখ মুখ দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে বুঝতে পারল না,
সে তো কিছু করেনি, তাহলে ইয়াদ এমন করছে কেন? ইয়াদের সামনে দাঁড়িয়ে বলল। কি হয়েছে আপনার? আপনাকে এমন লাগছে কেন? ইয়াদ তখনও সেভাবেই থম মেরে বসে আছে দেখে ইমা ভয়ে ভয়ে নিচের হাত একটা ইয়াদের কাঁধে রেখে বলল। আপনি ঠিক আছেন? ইয়াদ অগ্নি দৃষ্টিতে রাখলো ইমার হাতের দিকে, যেটা এখন তার কাঁধে অবস্থান করছে। তা দেখে তার রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। এই মেয়ের সাহস হলো কিভাবে আবরার হামিদ ইয়াদকে স্পর্শ করার? ইয়াদ নিজের কাঁধের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে ধমক দিয়ে বলল। রিমুভ ইউর হ্যান্ড ফ্রম মাই শোল্ডার। ইমা কেঁপে উঠল ইয়াদের ধমকের স্বরে। কথা শুনে আর কাঁপাকাঁপি আরও বেড়ে গেল। ইমা খুব করে চাইছে হাতটা সরিয়ে নিতে, কিন্তু ইমা পারছে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তার হাত আটকে রেখেছে, হয়তো অতিরিক্ত ভয়ের ফলে। ইয়াদ এক ঝটকায় ইমার হাত সরিয়ে দিয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। ইয়াদ ইমার হাত মুচড়ে ধরে বলল। তোমার সাহস হলো কি করে আমাকে টাচ করার? মেয়েদের ছায়াও আমি ঘৃণা করি, আর তুমি আমাকে টাচ করলে কোন সাহসে? ইয়াদের এমন কথায় ইমা ভয় পাওয়ার চাইতে বিস্মিত হলো কয়েক গুণ বেশি। ইমা কাঁপা গলায় বলল। মেয়েদের যদি এতই ঘৃণা করেন তাহলে বিয়ে কেন করেছেন? ইয়াদ ইমার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে বলল। বিয়ে করেছি আমার বোনের জন্য, কারণ আমার বোন আমার কাছে ভাবি চেয়েছে, তাই রাজি হয়েছি। আর মিসেস রবিনা কবিরের চাল জানতে পেরে রাজি হয়েছে। ইয়াদ শেষের কথাটা রহস্যময় এক চিলতে হাসি দিয়ে বলল। ইমা অবাক হয়ে বলল। বোন বিয়ে করতে বললো আর মেয়েদের ঘৃণা করার সত্ত্বেও বিয়ে করে নিলেন? এত ভালোবাসেন বোনকে? কিন্তু কেন? সেও তো একটা মেয়েই। ইমার এহেন কথায় ইয়াদ রেগে ইমার গাল চেপে ধরে বলল। সাবধান, তোদের মতো থার্ড ক্লাস মেয়েদের সাথে আমার বোনের একদম তুলনা করবি না। আমার বোনকে আমি আমার নিজের হাতে বড় করেছি। নারী জাতির ধোঁকাবাজির ছায়া ওর উপর পড়তে দিইনি। একদম ফুলের মতো পবিত্র আমার বোনের মন। ইমা এক দৃষ্টিতে ইয়াদের দিকে তাকিয়ে থেকে বলল। আপনার বোন পবিত্র, ভালো, আর বাকি সবাই লোভী? ইয়াদ রেগে বলল। হ্যাঁ, তাই সব মেয়ে ধোঁকাবাজ, ছলনাময়ী। নিজের স্বার্থের জন্য যে জাতি নিজের অনাগত সন্তানকে খুন করার কথা চিন্তা করতে পারে, তারা কখনো ভালো হতে পারে না, কখনো না। ইমা অবাক হয়ে বলল। মানে? ইয়াদ কিছু না বলে সজোরে দরজাটা ধাক্কা দিয়ে বুঝতে পারছে এই রাগী গম্ভীর চেহারার আড়ালে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে রেখেছে সে। আর কোনো কারণে নারী জাতির সম্পর্কে হয়েছে নিকৃষ্ট ধারণা। ইমা বোঝার চেষ্টা করছে তার ভবিষ্যৎ কি ফলাফল হিসেবে চোখ ভরে এলো পানিতে। বিড়বিড় করে বলল। সুখের প্রত্যাশাকারী তো সবাই, কিন্তু প্রদানকারী কেবল একমাত্র মহান আল্লাহ তাআলা। সুখ যাকে দেয়ার আল্লাহ তাআলা তাকেই দেবে, আর যাকে না দেয়ার সে হাজার চেষ্টা করলেও সুখের দেখা পাবে না। ইমা কিছু না ভেবে বেডে শুয়ে পড়ল। চোখের পানি ফেলতে ফেলতে একসময় ঘুমের দেশে তলিয়ে গেল। ইমাকে তখন কথাগুলো বলতে বলতে অতীতের কিছু তিক্ত স্মৃতি ধরা দিয়েছিল ইয়াদের চোখের পাতায়। আর তা কোথা থেকে যেত রাগী চোখে পানির আগমন ঘটিয়েছিল, তাই ইমার সামনে থেকে চলে আসে সে। ইয়াদের চোখের পানি সেদিনের পর না কেউ দেখেছে, আর না কোনোদিন দেখবে। ইয়াদ বাড়ির ছাদে দাঁড়িয়ে কিছু সময় রাতের হাসতে থাকা আকাশটা দেখতে লাগলো। প্রকৃতির হাসি দেখলে ইয়াদের বড্ড হিংসে হয়। ইয়াদ মনে করে প্রকৃতি হাসতে হাসতে তাকে উপহাস করে বলে, ইয়াদ তুই হাসতে ভুলে গেছিস। শেষ কবে প্রাণ খুলে হেসেছিল তোর মনে আছে তো ইয়াদ? আর এসব প্রশ্নের উত্তর ইয়াদ দিতে পারে না। একসময় প্রকৃতির সাথেও রাগ করে নিজেকে ব্যস্ত করে তোলে কাজের মাধ্যমে। ছেলেদের কাঁদতে হয় না, কিন্তু ইয়াদের মাঝে মাঝে ইচ্ছে করে চিৎকার করে কেঁদে বুকের জমা কষ্টটা বের করে দিতে। কিন্তু ইয়াদ কাঁদতেও পারে না। কষ্টগুলো দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর বুকের মাঝে জমতে জমতে তাকে পাথর করে দিয়েছে এখন। সবাই জানে ইয়াদ রাগী, কিন্তু তার এই রাগী আর কঠিন হওয়ার পেছনের কারণটা কেউ জানতে চায় না। ইয়াদ বিড়বিড় করে বলল। আমার বোনটা কিভাবে ছলনাময়ী হবে মা? সে নিজেই তো মা নামক এক ছলনাময়ী শিকার। জানোই মা, আমি আজও এই হিসাবটা মিলাতে পারিনি। একটা মেয়ে খারাপ হতে পারে, কিন্তু একটা স্ত্রী খারাপ হতে পারে, কিন্তু একজন মা কিভাবে এত জঘন্য হয়? কিভাবে কিভাবে এর উত্তর আমি আজও পাইনি। না না, যে জাতি মা নামক একটা পবিত্র শব্দের সাথে ছলনা করতে পারে, সেই জাতির কোনো রূপই ভালো হতে পারে না, কখনো না। আমি আমার বাবার মতো ভুল কখনো করবো না, কোনোদিনও করবো না। ইয়াদ আবার রাগে অগ্নিমূর্তির রূপ ধারণ করে রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল বেডের উপর শুয়ে থাকা এক পরীর উপর। এতটুকু সময়ই ঘুমিয়ে কাদা হয়ে গেছে ইমা। ভেজা চুলগুলো নামিয়ে দেওয়া যা থেকে টপ টপ পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে।
রুমের এসি বন্ধ, তবে ফ্যানটা চলছে আর তাতে ইমার ছোট্ট ছোট্ট চুলগুলো উড়ে বেড়াচ্ছে ইমার সারা মুখময় জুড়ে। কালো রঙের লম্বা হাতার ব্লাউজ আর কালো একটা শাড়ি গায়ে জড়ানো ইমার। শাড়ি পরা দেখে মনে হচ্ছে এটাতে সে অভ্যস্ত আগে থেকেই। ইমার বন্ধ চোখের দিকে তাকিয়ে থাকলো ইয়াদ। পরক্ষণে নিজের মধ্যে ধীরে এলো সে। কেবলই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছিল ইমা, কিন্তু সেটা বেশি সময় স্থায়ী হলো না। ইমা ঘুমের মধ্যে অনুভব করলো তার হাত ধরে হ্যাচকা টানে তাকে কেউ বসিয়ে ফেলেছে। চমকে গেল ইমা, কি হয়েছে বুঝতে পারল না। কিছু সময় পর যখন বুঝতে পারল, তখন খেয়াল করলো চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে ইয়াদ তার ঠিক সামনে। ইয়াদকে দেখে ভয়ে একটা ঢোক গিলল ইমা। এই কিছু মুহূর্তের মধ্যে ইমা অনেকটা বুঝে গিয়েছে ইয়াদ কেমন। ইমা ভয়ে ভয়ে বলল, কি 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 হয়েছে? তুমি আমার বেডে শুয়েছো কোন সাহসে? তুমি ভাবলে কি করে আমি একটা মেয়ের সাথে আমার বেড শেয়ার করবো? তাহলে আমি কোথায় ঘুমোবো এখন? তুমি কোথায় ঘুমাবে আই ডোন্ট কেয়ার, বাট আমার বেডে নয়। বেড ছেড়ে রুমের যেখানে খুশি শুতে পারো, বাট রুমের বাইরে যেতে পারবে না। এই রুমে দরজার বাইরে সবাইকে বোঝাবে তুমি আমার সাথে অনেক হ্যাপি আছো। আমি তোমাকে চোখে হারাই, বিশেষ করে মিসেস রবিনা কবিরের, এটা বুঝতে হবে। ইয়াদ বলাতে অবাক হয়ে ইয়াদের দিকে তাকালো ইমা। সে কিছু বলার আগেই ইয়াদ আবার বলল, বলেও যদি আমাদের সম্পর্ক তুমি মিসেস রবিনা কবিরের সামনে প্রকাশ করার চেষ্টা করছো, আমার সব থেকে নিকৃষ্ট রূপ তুমি দেখবে, মনে রেখো। ইমাও তার মায়ের উপর অভিমান করে আছে, তাই বলে ইয়াদের বারবার নিজের মায়ের নাম বলা তার সহ্য হলো না। ইমা বলল, উনি আমার মা হয়, বারবার ওনার নাম বলছেন কিভাবে আপনি? ইয়াদ ইমার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। তার একটা কথার উত্তরও ছেড়ে দিচ্ছে না ইমা। এতে ইয়াদের রাগ আরো বেড়ে গেল। আবার ইমার গাল চেপে ধরলো ইয়াদ। ইমা এবার নিচের গাল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তা দেখে ইয়াদ আরো শক্ত করে ধরে পড়ল, জন্ম দিলেই কেউ মা হতে পারে না। মা শব্দের মহত্ব অনেক বড়, সেটা যাত্রার সাথে জুড়ে তার অপমান করতে চায় না আমি। ইমা ওভাবে থেকেই বলল, মা তো মাই, তার সাথে অভিমান করা যায়, তবে তাকে ঘৃণা করা যায় না। ইয়াদ ইমার মুখে রুবিনা কবিরের সাপোর্ট সহ্য করতে পারছে না। ইমার এই সাপোর্টে ইয়াদের বিশ্বাস আরো দৃঢ় হচ্ছে। ইমা রুবিনা কবিরের পক্ষে কাজ করার জন্যই তাকে বিয়ে করেছে। ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল, কত টাকা দিয়েছে রবিনা কবির তোকে আমার জীবনে আসার জন্য? ইমা যেন ইয়াদের কথায় আকাশ থেকে পড়ল। কিসের টাকার কথা বলছে ইয়াদ, সেটা ইমার বোধগম্য হচ্ছে না। ইমা চমকে বলল, কিসের টাকার কথা বলছেন আপনি? আমি কেন টাকা নিব? ইয়াদ তাচ্ছিল্যের হাস, কি? হয় তুমি অতিরিক্ত চালাক, না হলে অতিরিক্ত বোকা, আর তাই আমাকেও বোকা মনে করো। ইয়াদ ইমাকে ছেড়ে বেডে বসে পড়ল। তোমার কি মনে হয় তোমার মতো চাল চুলোহীন একটা মেয়েকে রবিনা কবির বিনা স্বার্থে এই বাড়ি বউ করে নিয়ে এসেছে, আর সেটা আমি বিশ্বাস করে নেব? তোমার কি মনে প্রশ্ন জাগে না তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা? ইমা ইয়াদের কথায় থমকে গেল। সত্যিই তো, তার মতো এতিম অসহায় মেয়ে কি আবরার হামিদ ইয়াদের মতো সফল বিজনেসম্যানের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে? আর মিসেস রুবিনা কবির কিভাবে তাকে নিজের এমন ছেলের বউ করে আনতে পারে? সে তো সত্যিই যোগ্য নয় ইয়াদের। ইয়াদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি হলো, কথা বলা বন্ধ হয়ে গেল? ইমা কিছু না বলে মাথা নিচু করে ফেলল, আর বরাবরের ন্যায় চোখের পানি তার সঙ্গী হলো। ইয়াদ আবার বলল, মিসেস রুবিনা কত টাকা দিয়েছে তোমাকে? ইনা অসহায় দৃষ্টিতে ইয়াদের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি সত্যি কোনো টাকার কথা জানি না। ইয়াদ সামনের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস আর নারী জাতিকে, সেটাই জন্মে আমার পক্ষে সম্ভব নয় মিসেস ইসমাত আভিয়াতিমা। অফিস থেকে মোটা অঙ্কের টাকা সরিয়েছে মিস্টার ডিকে আর মিসেস রবিনা কবির, সেটা আমি জেনে গেছি, আর তার প্রমাণও আছে আমার কাছে। আর এটাও জেনে গেছি টাকাগুলো ব্যয়ের উৎস তুমি, তাই আমার সামনে নাটক করে লাভ নেই। যা যা জানো সব বলে দাও, এটা তোমারই মঙ্গল। ইয়াদের সব জানা খুব বেশি প্রয়োজন, তাই নিজেকে অনেক কষ্টে শান্ত রেখে ইমার পেট থেকে সব কথা বের করার চেষ্টা করছে। তবে ইমার বারবার অস্বীকার করা দেখে ইয়াদের রাগে ধাপে ধাপে বাড়ছে। কতক্ষণ কন্ট্রোল করতে পারবে সেটা ইয়াদের জানা নেই। ইমা ভেজা গলায় বলল, বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি টাকার বিষয়ে কিচ্ছু জানি না। ইয়াদ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার শেষ চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারল না। এতক্ষণের পুষে রাগা রাগ সব বেরিয়ে গেল। ইয়াদ আগের মতো রক্ত চক্ষু করে তাকালো ইমার দিকে। ইয়াদ এবার ইমার হাত ধরে এক টানে বেড থেকে ফেলে দিল ফ্লোরে। ইমা হাঁটুতে ব্যথা পেয়ে আহ করে উঠল। এতে ইয়াদের মনে কোনো মায়ার সৃষ্টি হলো না, বরং এটা ইমার অভিনয় মনে করলো। ইয়াদ রেগে অগ্নিমূর্তি হয়ে বলল, কি ভেবেছিস তুই না বললে আমি বার করতে পারবো না? এই ইয়াদ যেটা করতে চাই সেটা করেই ছাড়ে। তুই বললে তোর জন্য ভালো হতো,
আর আমার জন্য সহজ, বাট তুই ভালো কিছু পাওয়ার যোগ্যই না। আর কান খুলে শুনে রাখ, ভুলেও যদি রুবিনা কবিরের সামনে প্রকাশ করিস আমি টাকার বিষয়ে সব জেনে গিয়েছি, তাহলে সেটাই তোর শেষ দিন হবে। আর ইয়াদের হাতে মৃত্যু মানে মৃত্যুর আগে জাহান্নামের কষ্টের নমুনা দেখা। তাই এই রুমের কথা যেন দরজার বাইরে না যায়। আর আমার থেকে সবসময় 10 হাত দূরত্ব বজায় রাখবি, সেটা তোর জন্য ভালো হবে। কথাগুলো শেষ করে ইয়াদ বেডে শুয়ে পড়ল। কপালে হাত রেখে আর ইমা ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। কান্নার শব্দ শুনে ইয়াদ বিরক্ত হয়ে বলল, আর একবার যদি আমার কানে কান্নার শব্দ আসে না, ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবো। ইয়াদের কথায় ইমা ভয় পেয়ে মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করলো। ইয়াদ আবার বলল, টাকার লোভে আবরার হামিদ ইয়াদকে বিয়ে করে জীবনের সব থেকে বড় ভুল করেছ, সেটা হারে হারে টের পাবে সারা জীবন তুমি, মিসেস ইসমাত ইয়াতিমা। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ডিভোর্স দেবো, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। আমার সাথে সারা জীবন কাটানোই হবে তোমার শাস্তি, কারণ আমি মনে করি আমার থেকে নিকৃষ্ট আর ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর দুটো নেই। ইমা এবার খানিকটা রেগে বলল, কি করলে বিশ্বাস করবেন আমি টাকার বিষয়ে কিছুই জানি না? আমার মৃত বাবার নামে কসম করে বললে। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বললা? ইমা রাগী গলায়, ইমা কখনোই অন্যায় মুখ বুজে সহ্য করে না। নিজের উপর কেউ মিথ্যে অপবাদ দিলে সেটা আরও বেশি সহ্য হয় না তার। প্রতিবাদ করতে না পারলেও নিজেকে প্রমাণ করার চেষ্টা অবশ্যই সে করে। কিন্তু ইমা বুঝতে পারেনি ইয়াদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে মুখে বলাতে কাজ হবে না, বরং প্রমাণ জোগাড় করতে হবে। ইয়াদ ইমাকে চুপ করে থাকতে দেখে বলল, আর একটা আওয়াজ যদি আমার কানে আসে না, তাহলে সেটাই করবো যেটা একটু আগে বলেছি। ইয়াদ আগের মতো শুয়ে পড়ল আর ইমা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কত কত স্বপ্ন ছিল ইমার নিজের বিয়ে নিয়ে, এক নিমেষে স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হলো তার। ফ্লোর থেকে উঠে টলতে টলতে ইমা ব্যালকনির দিকে পা বাড়ালো। ব্যালকনির চেয়ারটাতে বসে আকাশের দিকে তাকালো। কি সুন্দর আর স্বচ্ছ আজকের আকাশ, তারাগুলো মিটমিট করে জ্বলছে, যেন ইমার দিকে তাকিয়ে হাসছে। ইমা আনমনে বলে উঠল, বাবা তুমি থাকলে কি আর আমার জীবনটা এমন হতো? সহ্য করতে পারতে তোমার ইমা মায়ের এত কষ্ট? ইমা চোখ বন্ধ করে নিল আর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। ইমা হঠাৎ অনুভব করলো তার গালের পানিটা কেউ সযত্নে মুছে দিল, আর তাতে ইমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। কি অদ্ভুত অনুভূতি হচ্ছে ইমার এখন, চোখের কোণে পানি আবার ঠোঁটের কোণে মুচকি হাসি। ইমা হাসিটা বজায় রেখে বলল, বাবা। ইমরুল বলল, হ্যাঁ মা বলো। ইমা চোখ খুলল না, কারণ চোখ খুললে আর সে খুঁজে পাবে না তার বাবাকে, কারণ তার বাবা কেবলই তার অনুভূতি, কল্পনা। ইমা বলল, আমার চোখের কোণে পানি দেখে তোমার কষ্ট হয় না? ইমরুল ভেজা গলায় বলল, হয় রে মা, খুব বেশি কষ্ট হয়, কলিজাটা ছিঁড়া যায়। আমার তো সবসময় তোর হাসি মুখটা দেখতে ইচ্ছে করে, সেই পিসি ইমার মতো, যার হাসির শব্দে আমার বাড়িটা মুখরিত হয়ে থাকতো। ইমা এবার আর হাসিটা বজায় রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠে বলল, তাহলে আমায় একা রেখে চলে গেলে কেন? আর মাও আমার কথা একবারও ভাবলো না? এবার আর ইমরুলের কোনো উত্তর নেই। ইমা চোখ খুলল, কোথায় তার বাবা? কেউ নেই তার পাশে, সে নিঃসঙ্গ একা, কেউ নেই তার পাশে, কেউ না। ইমা আবার চোখ বন্ধ করে নিল, কাঁদতে লাগলো, নিঃশ্বাসে যাতে তার কান্নার শব্দ কাউকে বিরক্ত করতে না পারে। অনেকটা সময় ইমার হালকা শীত লাগতে শুরু করলো। উঠে রুমের দিকে পা বাড়ালো, সোফায় শুয়ে পড়লো গুটি গুটি মেরে। সোফা আকারে বড় হওয়ার সমস্যা হলো না ঘুমাতে। আরমান ব্যালকনিতে বসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। মাত্র একদিনে তার চেহারার রং বদলে গেছে। সে ইমাকে হারিয়ে ইমার মর্ম বুঝতে পেরেছে। তার জীবনের কতটা জায়গা জুড়ে ইমার বসবাস ছিল, সেটা ইমার একদিনের অনুপস্থিতি তাকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। গ্রাম বাংলার একটা কথা প্রচলিত আছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝতে পারে না, যখন হারিয়ে ফেলে তখনই সে বুঝতে পারে কি হারিয়েছে। আরমানের অবস্থাও তাই হয়েছে। যখন ইমা ছিল আর মায়ের কাছে শারীরিক নির্যাতনের শিকার হতেন, একদিনে আরমানের চেহারা বদলে গেছে। স্টাইলিশ চুল, অ্যাটিটিউড নিয়ে চলাফেরা, কিছুই নেই তার। ইমার নিষ্পাপ মুখ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। উস্কো চুল, কুচকানো শার্ট, না ঘুমানোর জন্য চোখগুলো রক্ত লাল বর্ণ ধারণ করেছে। আরমানকে দেখে ক্রাশ খাওয়া মেয়েগুলো এই অবস্থায় তাকে দেখলে ক্রাশ খাবে না, বরং পাগল ভেবে ভয় পাবে। আরমান আজ ভার্সিটি যায়নি, বলেছে সে অসুস্থ, যেতে পারবে না।